আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের গণিতের জ্যামিতির উপর একটি পাঠ দিব। এই পাঠটি জ্যামিতির একদম প্রাথমিক ধারণা। তাহলে আসা যাক আমরা জ্যামিতির যে প্রাথমিক ধারণা নিব সেইটা নিয়ে আলোচনায়। জ্যামিতি এই শব্দটিকে যদি আমরা দুইটি অংশে বিভক্ত করি তাহলে অংশ দুটি হয় জ্যা এবং মিতি। জ্যা মিতি। জ্যা মানে ভূমি, মিতি মানে পরিমাপ। জ্যামিতি মানে ভূমি পরিমাপ। কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের উদ্দেশ্যে জ্যামিতির ব্যবহার করা হতো, কিন্তু সভ্যতার সাথে সাথে গণিতের উৎকর্ষতা বৃদ্ধি পাওয়ার, গণিতের উপর ব্যবহার বেড়ে যাওয়ায় গণিতের জটিল সমস্যা সমাধানের জন্য জ্যামিতির ব্যবহার অনেক গুণ বেড়ে গিয়েছে, আর তাই জ্যামিতির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। জ্যামিতি এখন বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে তার কলেবর বৃদ্ধি করে চলেছে। জ্যামিতির বিভিন্ন শাখাগুলো হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, এছাড়া অন্য আরও বিষয় জড়িত আছে। যাই হোক, আমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত ত্রিকোণমিতি এবং পরিমিতি বিষয়গুলো আমরা জ্ঞান অর্জন করে থাকি, তাই জ্যামিতির গুরুত্ব দিন দিন আমাদের কাছে বৃদ্ধি পাচ্ছে। এই হলো জ্যামিতির মোটামুটি প্রাথমিক কথাবার্তা। এরপরে যেটা আসে, জ্যামিতি কিন্তু প্রাচীনকাল থেকেই জ্যামিতির যে চর্চা তা চলে আসছিল। অন্যান্য জ্ঞান বিজ্ঞানের মতো বিভিন্ন গণিতবিদরা জ্যামিতিক চর্চা প্রাচীনকাল থেকে করে আসছেন। প্রাচীনকালে গ্রিক দেশে গণিতবিদরা জ্যামিতিক চর্চা করতেন। তার ভিতরে তিনজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা জ্যামিতির প্রাথমিক অবস্থা থেকে তাদের অবদান রেখে এসেছেন। তিনজন ব্যক্তি হচ্ছেন থ্যালিস, পিথাগোরাস এবং ইউক্লিড। থ্যালিসকে বলা হয় যে জ্যামিতির প্রথম প্রমাণ ভিত্তিক কৃতিত্বের দাবিদার। তিনি যুক্তিমূলকভাবে প্রমাণ করে দেখিয়েছেন যে বৃত্তের ব্যাস দ্বারা বৃত্ত দ্বিবিভক্ত হয়। থ্যালিসের পর পিথাগোরাস জ্যামিতির বিভিন্ন তত্ত্বের বিস্তার ঘটান। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে ইউক্লিড জ্যামিতির ইতস্ত বিক্ষিপ্ত যে তত্ত্বগুলো আছে সেগুলোকে সুসংগঠিত করে, সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। এলিমেন্টস গ্রন্থটি 13 খণ্ডে বিভক্ত ছিল। ধারণা করা হয় আধুনিক জ্যামিতির ভিত্তি এই এলিমেন্টস গ্রন্থটি। এই হচ্ছে জ্যামিতির প্রাথমিক ইতিহাস। এইবার জ্যামিতির যে কথায় সেই বিষয় আলোচনা করব, সেই বিষয়ে আসা যাক। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মহাশূন্যতা দিয়ে বিস্তৃত। এই মহাশূন্যের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ধরনের জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কগুলো হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু, ছায়াপথ, এরকম আরও বিভিন্ন ধরনের বস্তু দিয়ে তার এই শূন্যস্থানে অবস্থিত। আর এই বস্তুর অবস্থান, অর্থাৎ শূন্যস্থানে বিভিন্ন বস্তুর আকার, আকৃতি, অবস্থান ইত্যাদির উপর ভিত্তি করে জ্যামিতিক ধ্যান ধারণার উদ্ভব। জ্যামিতি আলোচনা করতে গেলে তাই জ্যামিতির যে আধুনিক চিন্তা ভাবনা তাতেও তার সংজ্ঞায় অনেক পরিবর্তন এসেছে। বর্তমান বা আধুনিক জ্যামিতির যে আলোচিত বিষয়গুলো সেগুলো হচ্ছে বিন্দু, রেখা, তল, ঘনবস্তু। তাই জ্যামিতির সংজ্ঞায় বলা হচ্ছে যে গণিতের যে শাখায় বিন্দু, রেখা, তল এবং ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে জ্যামিতি। এই হচ্ছে জ্যামিতির সম্পর্কিত আমাদের প্রাথমিক কথাবার্তা, ধ্যান ধারণা। আর এই চারটি যে বিষয়, বিন্দু, রেখা, তল এবং ঘনবস্তু, এই বিষয়গুলো সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাদের একটু আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে স্থান। স্থান জিনিসটি কি? স্থান হচ্ছে মহাবিশ্বের বিশাল শূন্যতা যে জায়গা দ্বারা কোনো বস্তু যে জায়গা দখল করে আছে, অর্থাৎ মহাবিশ্বের বিশাল শূন্যতার যে কোনো বস্তু যে জায়গা দখল করে আছে তাই হচ্ছে স্থান। তাহলে আমরা স্থান সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা ঘনবস্তু কি সে সম্পর্কে একটু আলোচনা করি। এই মহাবিশ্বের যে কথাটি বললাম যে বিশাল শূন্যতা দিয়ে আবৃত, তেমনি আমরা সৌরজগতের একটি গ্রহে বসবাস করি। গ্রহটির নাম হচ্ছে পৃথিবী, তোমরা সবাই জানো। এই পৃথিবীর উপরিভাগও কিন্তু বিশাল শূন্যতা দিয়ে আবৃত। এখন এই শূন্যতায় যে অংশ জুড়ে, যে জায়গা জুড়ে কোনো বস্তু 3 দিকে বিস্তৃত তাকে ঘনবস্তু বলে। তাহলে আসা যাক ঘনবস্তু।
ঘনবস্তু মূলত তিন দিকে বিস্তৃত। এই তিন দিকের বিস্তারকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দ্বারা চিহ্নিত করি, তাই ঘনবস্তু ত্রিমাত্রিক। আমি তোমাদের একটি ঘনবস্তু দেখাচ্ছি। আমার হাতে একটি ঘনবস্তু আছে। এই ঘনবস্তুটি তোমরা দেখতে পাচ্ছ। এই ঘনবস্তুটির এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয় এটা উচ্চতা। তাহলে এই যে ঘনবস্তুটি এটা তিন দিকে বিস্তৃত, একে ত্রিমাত্রিক ঘনবস্তু বলে। তাহলে আমি তোমাদের আরেকটি ঘনবস্তু দেখাই। আমার হাতে তোমরা একটি বল দেখতে পাচ্ছ, গোলাকার সদৃশ একটি বল। তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে স্যার এই ঘনবস্তুটির তিনটি মাত্রা আমরা কিভাবে নির্ধারণ করব? হ্যাঁ, সুনির্দিষ্টভাবে এই ঘনবস্তুটির তিনটি মাত্রা আমরা নির্ধারণ করতে পারি না, তবে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় এই ঘনবস্তুটির তিনটি মাত্রা আমরা বের করতে পারি। প্রথম অবস্থায় কি করতে পারি? আমরা যদি উপর নিচ, ডাইনে বামে, সামনে পিছনে ছেটে ফেলি, তাহলে কিন্তু এই ঘনবস্তুটি এই আকৃতির ঘনবস্তুতে পরিণত হতে পারে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার যেটুক ছেটে ফেললাম সেইটুক তো আমার এই ঘনবস্তুর ভিতরে আসলো না, এই আমার হিসাবের ভিতরে আসলো না। হ্যাঁ, সেটা তোমরা বলতে পারো। তাহলে কি করতে পারি? তাহলে আরেকটি ব্যবস্থা নিতে পারি, সেটা হচ্ছে ঘনবস্তুটিকে আমরা ওই উপরে নিচে, ডাইনে বামে, সামনে পিছনে চাপ দিয়ে, অর্থাৎ চাপ সৃষ্টি করে এটাকে আমরা এই ধরনের আকার আকৃতিতে রূপ দিতে পারি। হ্যাঁ, তারপরেও বলতে পারো, স্যার এইভাবে চাপ দিলে কি এটা ঠিক একইভাবে এই ধরনের আকার আকৃতি নিবে? হ্যাঁ, সেখানেও কিন্তু একটু ত্রুটি থাকতে পারে। তবে সর্বশেষ যে বিষয়টি, আমরা পৃথিবীতে যে আকার আকৃতির ঘনবস্তুই দেখি না কেন, বিভিন্ন ধরনের অসম আকৃতির, শুধু এই গোলাকার বল আকৃতির নয়, বিভিন্ন অসম আকৃতির ঘনবস্তু আমরা দেখতে পাই, যেমন পাথর, গাছপালা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বস্তু। সেই বস্তুগুলোকে কিন্তু আমরা চূর্ণ বিচূর্ণ করে তাকে কিন্তু আমরা তিনটি মাত্রায় রূপ দিতে পারি। তাহলে আমরা সর্বশেষ যে কথাটি বলতে পারি সেটা হচ্ছে যে ঘনবস্তুর আকার আকৃতি যেমনই থাকুক না কেন, তাকে আমরা এই ধরনের অর্থাৎ তিনটি মাত্রায় রূপ দিতে পারি। তাহলে তিনটি মাত্রায় যে রূপ দেওয়া হচ্ছে তাকে দেখতে অনেকটা এরকম। তাহলে আমরা বলতে পারি যে আমার হাতে যে এখন যে ঘনবস্তুটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘনবস্তুর আদর্শ রূপ। তাহলে আদর্শ রূপ এটা ঘনবস্তু। এখন ঘনবস্তুর যে পৃষ্ঠদেশ বা উপরিভাগ, এটাকে তল বলে। আমার হাতে আবার সেই দুইটা ঘনবস্তু তোমরা দেখতে পাচ্ছ। এই ঘনবস্তুটির পৃষ্ঠদেশ আর এই ঘনবস্তুটির পৃষ্ঠদেশ কিন্তু একরকম নয়। এই ঘনবস্তুটির পৃষ্ঠদেশগুলো হচ্ছে সমতল, এই ঘনবস্তুটির পৃষ্ঠদেশ হচ্ছে বক্রতল। ঘনবস্তুর তাহলে এক বা একাধিক তল থাকে। এই যে ঘনবস্তুটি, সেই ঘনবস্তুটির কিন্তু যে পৃষ্ঠদেশ সেটা কিন্তু একটি তল, আর এই ঘনবস্তুটির 6টি তল আছে, অর্থাৎ 6টি পৃষ্ঠ 6টি তলের প্রতিনিধিত্ব করছে। তাহলে আমরা এবার ঘনবস্তুর বৈশিষ্ট্যগুলো আমরা একটু ব্যাখ্যা করি, আলোচনা করি। একটি আদর্শ ঘনবস্তুর, যেহেতু আমরা যে কোনো ঘনবস্তুকে আমরা আকার আকৃতি দিয়ে এই পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে এটাকে আমরা আদর্শ ঘনবস্তু বলবো। তাহলে একটি আদর্শ ঘনবস্তুর 3টি মাত্রা, 6টি তল এবং 12টি প্রান্ত আছে। কি কি সেটা? 3টি যে বললাম তোমাদের যে 3টি মাত্রা কি কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেই 3টি মাত্রা আমি তোমাদের দেখিয়েছি। আর 6টি তল কি? এই দেখতে পাচ্ছ তোমরা, এই একটি তল, এই তলের বিপরীতে আরেকটি তল আছে। এই তল, বিপরীত তল দুইটা কিন্তু সমান আকৃতির। একইভাবে এই একটি তল দেখতে পাচ্ছ, এই তলের বিপরীতে আরেকটি তল আছে। এই তলটির বিপরীতে যে তলটি আছে সেই তলটিও কিন্তু আকার আকৃতিতে একই রকম। আবার তোমরা দেখতে পাচ্ছ এই পাশে একটি তল আছে, এই তলটির বিপরীতে এই তলটি আছে, এই তলটির আকার আকৃতিও কিন্তু একই রকম। তাহলে আমরা 6টি তল দেখতে পেলাম। 6টি তলের প্রতি জোড়া তল, বিপরীত দিকে যে জোড়া তল, সেগুলো কিন্তু আকার আকৃতিতে একই রকম। এবার আসা যাক 12টি প্রান্ত, অর্থাৎ তলের যে শেষ অবস্থা সেটাকে প্রান্ত বলে। তোমরা দেখতে পাচ্ছ এই যে তলের 4টি প্রান্ত আছে, এই একটি প্রান্ত, এই একটি, এই 4টি প্রান্ত। ঠিক এইটার বিপরীত দিকে ও 4টি প্রান্ত আছে। তাহলে 4 আর 4 8 প্রান্ত পেয়ে গেলাম। এরপরে যেটা আছে সেটা দেখো, 8টি প্রান্ত। এরপরে হচ্ছে যে এখানে দেখো এই যে প্রান্ত, এই প্রান্ত কিন্তু আমরা হিসাবে ধরেছি, এইটার বিপরীতে এই প্রান্ত আমরা হিসাবে ধরেছি। এখন এই বাকি থাকলো এই 2টা প্রান্ত। তাহলে 8 আর 2 10, আর এই পাশে 2টা, এই মোট 12টি প্রান্ত থাকে। তাহলে আমরা ঘনবস্তু সম্পর্কে বুঝতে পারলাম, ঘনবস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসা যাক তল। ঘনবস্তুর পর যেটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে তল। তল কি? তল হচ্ছে যে বললাম যে পৃষ্ঠদেশকে তল বলে। এখন তল হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ তলের মাত্রা 2টি।
আমরা যদি আদর্শ তল নিয়ে আবার কথা বলি, এই আদর্শ তলের একটি মাত্রাকে আমরা ক্রমশ শূন্য করে দিতে পারি, তাহলে অবশিষ্ট যেটা থাকবে একটি পৃষ্ঠদেশ অবশিষ্ট থাকবে, এই পৃষ্ঠদেশকেই তল বলে। আমি তোমাদের আরেকটি জিনিস দেখাচ্ছি। আমার কাছে আরেকটি ঘনবস্তু আছে, আমি এখানে কয়েকটি তলকে একত্রিত করে এই ঘনবস্তুটি তৈরি করেছি। এই ঘনবস্তুটির একটি পৃষ্ঠ, এই পৃষ্ঠকে আমরা দ্বিমাত্রিক, এর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এটা একটা তল, এবং এইটা হচ্ছে এর উচ্চতা। অর্থাৎ কতগুলো তলকে একত্রিত করে আমি এই উচ্চতা দিয়ে আমি এই ঘনবস্তুটি তৈরি করেছি। আমি যদি এখন এর একটি মাত্রা অর্থাৎ এই উচ্চতার মাত্রাকে আমি শূন্য করে দিব, শূন্য করে দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে তল। আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি। দেখো, আমি তোমাদের একটু আগে যেটি দেখালাম যে এটা যে তল, দুইটি মাত্রা দিয়ে তলটি তৈরি, আর এটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতার মাত্রাকে আমি আস্তে আস্তে শূন্য করে দেবো। আমি দেখো একটি একটি করে আমি রেখে দিচ্ছি, একটি একটি করে আমি ছোট করছি। দেখো আস্তে আস্তে এর উচ্চতাটা ছোট হচ্ছে, দেখো ছোট হচ্ছে। ছোট হতে হতে দেখো এখন আমার কাছে শুধু একটি মাত্র তল আছে এবং তার মাত্রাটি শূন্যে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ঘনবস্তু থেকে আমরা তলের ধারণায় আসতে পারি। কি হলো? ঘনবস্তুর আদর্শ ঘনবস্তুর যদি একটি মাত্রা তিনটি মাত্রায় একটি মাত্রাকে শূন্য করে দিতে পারি, তাহলে শুধু এই একটি পৃষ্ঠদেশ অবশিষ্ট থাকে। সেই পৃষ্ঠদেশের দুইটি মাত্রা থাকে, সেই মাত্রা দুটি হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের মাত্রা। এর উচ্চতার মাত্রা এখানে অনুপস্থিত, অর্থাৎ শূন্য। তাহলে তল সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তলের সম্পর্কে যদি একটু বৈশিষ্ট্য বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আদর্শ তলের দুইটি মাত্রা থাকবে, অর্থাৎ এর দৈর্ঘ্য এবং প্রস্থের মাত্রা থাকবে। তলের প্রান্ত হচ্ছে রেখা, এই যে তলের প্রান্ত হচ্ছে রেখা, এই রেখা আবার দুইটি প্রান্ত যে কোণায় মিলিত হয়েছে সেখানে বিন্দুর উৎপত্তি হয়েছে। এই হচ্ছে তল সম্পর্কিত দুইটি, এই যে তলের যে দুইটি মাত্রা আছে, এই মাত্রা দুটির গুণফল দ্বারা তলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। গুণফল দ্বারা আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এই হচ্ছে আমরা তল সম্পর্কে ধারণা, আমরা তল সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা আসা যাক, আমরা বিন্দু নিয়ে, রেখা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমি একটু আগে তোমাদের যে কথাটি বলেছিলাম যে এই যে তল পেলাম, এখন এই তলের যে দুইটি মাত্রা আছে, এই তলের দুইটি মাত্রার আবার যদি একটি মাত্রাকে ঠিক রেখে আরেকটি মাত্রাকে ক্রমশ শূন্য করে দিতে পারি আগের মতো। এখন আমরা দুইটি মাত্রায় পৌঁছেছি। এখন দৈর্ঘ্য বা প্রস্থের একটি মাত্রা ঠিক রেখে আরেকটি মাত্রাকে ক্রমশ কেটে কেটে, মনে করো যে আমি যদি এই মাত্রাটা ঠিক রাখবো, আর এখন আস্তে আস্তে এই মাত্রাটা কেটে কেটে ছেটে 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 ছোটো করে ফেলবো। ছোটো করে ফেললে তাহলে কি হবে? আমরা এতে মানে একটি মাত্রা শূন্য হয়ে যাবে, অপর একটি মাত্রা অবশিষ্ট থাকবে। সেই মাত্রাটি দেখতে এরকম হবে, সেই মাত্রাটি দেখতে অনেকটা এরকম হবে, অর্থাৎ এটা সরল রেখায় পরিণত হবে, অর্থাৎ আমরা একটি সরল রেখা পাবো। এখন দুইটি তল যেখানে মিলিত হয়েছে সেখানে সরল রেখা উৎপন্ন হয়, যেখানে মিলিত হয় সেটা যে রেখা পাওয়া যায় সেটা সরল রেখা। আর আবার আমরা যদি একটি গোলাকৃতির তল, অর্থাৎ এই যে ঘনবস্তুটি দেখালাম গোলাকার ঘনবস্তু, এই বস্তুটিকে যদি আমরা কোনো ছুরি দিয়ে, অর্থাৎ কোনো সমতল ছুরি দিয়ে যদি এটাকে কাটি, তাহলে এখানে যে রেখা পাবো, অর্থাৎ এই গোলাকার তলে যে রেখা পাবো সেই রেখাটি হবে বক্ররেখা। তাহলে রেখা দুই ধরনের হতে পারে, সরল রেখা এবং বক্ররেখা। তাহলে আমরা এবার রেখার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। রেখার কি কি বৈশিষ্ট্য আছে? রেখার মাত্রা একটি, অর্থাৎ এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। রেখা দুই ধরনের হতে পারে, সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। তলের প্রান্ত হচ্ছে রেখা, তলের প্রান্ত রেখা, অর্থাৎ এই যে তল, এই একটি তল আর একটি তল যেখানে মিলিত হয়েছে সেখানে যে রেখা উৎপন্ন হয়েছে এই রেখাটি সাধারণত সরল রেখা। আবার এই তলটি এখানে মিলিত হয়েছে, এখানে যে রেখা উৎপন্ন হয়েছে এই রেখাটি সরল রেখা। তাহলে আমরা তলের ধারণা থেকে আমরা রেখার ধারণায় আসতে পারি। এই হচ্ছে রেখা। তাহলে রেখার বৈশিষ্ট্য কি? যেটা বলছিলাম যে রেখার বৈশিষ্ট্য হচ্ছে রেখা একমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। এর কি আছে? তলের প্রান্ত হচ্ছে রেখা, এই রেখাটি সরল রেখা। রেখার এই হচ্ছে রেখার সম্পর্কে মোটামুটি কথা। এরপরে আমরা পরবর্তী আলোচনায় আমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় তখন সেখানে সেই কথাগুলো বলবো। এবার আসা যাক বিন্দুর ধারণা নিয়ে। বিন্দু কি? বিন্দু হচ্ছে যে দুইটি রেখা যদি পরস্পরকে ছেদ করে, দুইটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদস্থানে বিন্দু উৎপন্ন হয়, অর্থাৎ ছেদস্থানটাই হচ্ছে বিন্দু। অথবা বলতে পারি আগের মতো যে একটি সরল রেখার কে যদি ক্রমশ ছোট করতে থাকি তা একসময় বিন্দুতে পরিণত হবে, ক্রমশ ছোট করতে থাকলে। আবার কি বলতে পারি যে দুইটি তল
দুইটি তল যখন কোনো বিন্দুতে দুইটি তলের প্রান্ত যদি যখন কোনো কোণায় মিলিত হয় তখন বিন্দুর উৎপত্তি। অর্থাৎ এই যে একটি তল, এই তলের এই একটি প্রান্ত, এই প্রান্ত দুইটি কোণায় এখানে মিলিত হয়েছে, এখানে বিন্দুর উৎপত্তি হয়েছে। আবার তোমরা দেখতে পারো এই যে ঘনবস্তুর, আদর্শ ঘনবস্তুর যে তিনটি মাত্রা, যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে বিন্দুর উৎপত্তি হয়েছে। তাহলে আমরা এই কথা বলতে পারি তল অথবা ঘনবস্তুর যে মাত্রাগুলো যেখানে মিলিত হয়, মাত্রাগুলো অর্থাৎ তলের মাত্রা দুইটি, এই দুইটি মাত্রা যেখানে মিলিত হয়, যে কোণায় মিলিত হয়, সেখানে বিন্দুর উৎপত্তি হয়। আবার ঘনবস্তুর, আদর্শ ঘনবস্তুর যে তিনটি মাত্রা যেখানে মিলিত হয় সেখানে বিন্দু উৎপন্ন হয়। তাহলে এতক্ষণ আমি তোমাদের যে বিন্দু, রেখা, তল সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছি এগুলো কিন্তু সংজ্ঞায়িত নয়, এগুলো বিন্দু, রেখা, তলের কোনো সংজ্ঞা নয়, এগুলো ধারণা দেওয়ার জন্য শুধু বর্ণনা মাত্র। আবার যে ঘনবস্তুর যে তিনটি মাত্রা, এই তিনটি মাত্রা উল্লেখ করতে যে আমি তোমাদের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সম্পর্কে যে ধারণা দিয়েছি এগুলো কিন্তু সংজ্ঞায়িত নয়, এগুলো কিন্তু আমরা শুধু এই সম্পর্কে যে জ্ঞান অর্জন বা ধারণা পাওয়ার জন্য শুধু বর্ণনা। ইউক্লিড তার এলিমেন্টস গ্রন্থে যে এই সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তার ভিতরে কিছুটা ত্রুটি বিচ্যুতি বলা যায়, বা কিছুটা সীমাবদ্ধতার কারণে, সীমাবদ্ধতা কথাটাই বলা সবথেকে উত্তম হবে, সীমাবদ্ধতার কারণে কিন্তু এগুলোকে সংজ্ঞা আকারে প্রকাশ করা যায় না, এগুলোকে আমরা বর্ণনা বলতে পারি। তাই আমি যে আমার যে আলোচনায় যে কথাগুলো এসেছে সেগুলোকে যদি আমি সংক্ষিপ্তভাবে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি যে যার কোনো অংশ নেই তাই হচ্ছে বিন্দু, রেখার কোনো প্রান্ত নেই, রেখা একমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য আছে। রেখার উপর অবস্থিত বিন্দুগুলো যদি একই দিকে থাকে তখন তাকে সরলরেখা বলে। তলের মাত্রা দুইটি, এর শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তলের প্রান্ত হচ্ছে রেখা। যে তলের উপর অবস্থিত সরলরেখাগুলো সমভাবে থাকে তাকে সমতল বলে। তাহলে জ্যামিতির উপর প্রাথমিক যে আলোচনা, সে আলোচনা আজকে এ পর্যন্তই। এরপর আমি তোমাদের জ্যামিতির আরও উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনায় আসব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।